পুলিশ ফাইল। হ্যালো বাগদা থানা। আচ্ছা বুঝেছি, সুইসাইড কেস। ঠিকানাটা বলুন। শুনুন, আমরা না যাওয়া পর্যন্ত কেউ ডেড বডিতে হাত দেবেন না। মিত্রবাবু, গাড়ি বের করুন, বেরোতে হবে। আমি স্যারের চেম্বার থেকে আসছি। কে ফোন করেছিলেন? স্যার আমি ফোন করেছিলাম। আমি রঞ্জিত ঘোষ। এই অমিত আমার ছোটোবেলার বন্ধু। ওর বউ মিলি স্যার গলায় ধরে দিয়েছে। বডিটা কোথায়? এখানে স্যার, শোবার ঘরে। বডি থেকে হাত দেননি তো? না স্যার। চলুন বডিটা দেখে আসি। আর আপনারা একটু এদিকটা দেখুন, ডাকলে আসবেন। বডিটাকে নামানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। একটা অ্যাম্বুলেন্স ডেকে বডিটাকে এক্ষুনি পোস্টমর্টমে পাঠান। আর সবাইকে স্পষ্ট করে বলে দিন, কেউ কোথাও যেন না যায়, ডাকলেই যেন থানায় চলে আসে। কিছু পেলেন নাকি স্যার? একটা খটকা, পোস্টমর্টম রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার। কি ব্যাপার ডক্টর বোস, আপনার এই নতুন অতিথিকে কিছু জানালেন যে উনি কেন সুইসাইড করেছেন? আপনি আমাকে যা বলেছিলেন ইন্সপেক্টর ঘোষাল, সেটাই ঠিক। এই মিলিসেন সুইসাইড করেননি। এনার মাথার পেছন দিকে একটা কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে মারা হয়েছে। আপনি কনফিডেন্ট ডক্টর বোস? কারণ আপনি যেটা বলছেন তাতে কিন্তু কেসটা অন্যদিকে টার্ন নিতে পারে। আমি শিওর ইন্সপেক্টর ঘোষাল, আগামীকালের মধ্যে আপনি আমার রিপোর্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ ডক্টর বোস। কী ব্যাপার স্যার, হঠাৎ করে আমাকে দিনে দুপুরে আপনার লোক গিয়ে তুলে নিয়ে এলো? কি করব অমিতবাবু, আমাদের কাজটাই বড্ড খারাপ। এদেরকে ধরে আনতে বললে বেঁধে আনে। যাই হোক, আপনি কিছু মনে করবেন না, আপনাকে এখানে নিয়ে এসেছি কিছু কথা জিজ্ঞেস করবো বলে। কি কথা? কথা মানে আপনার স্ত্রীর ব্যাপারে। আচ্ছা, আপনার স্ত্রী কি সত্যি সত্যি সুইসাইড করেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? কোনো রহস্যই নেই স্যার। আপনারা তো নিজের হাতেই ওর ডেড বডি নিচে নামালেন, সবই তো দেখলেন। দেখেছি বলেই তো বলছি অমিতবাবু, সত্যিটা বলেই ফেলুন না। আপনি তো ফোর্সের লোক, আপনি তো জানেন সত্যিটা জানার জন্য আমরা কি কি করতে পারি। আর আমি তো প্রমাণ হাতে নিয়েই কথা বলছি আপনার সাথে। প্রমাণ? কি প্রমাণ? আপনাদের কাছে কোনো প্রমাণ থাকতে পারে না। আমাদের কাছে অকাট্য প্রমাণ আছে। আপনার স্ত্রী মিলিসেন সুইসাইড করেননি, তাকে মার্ডার করা হয়েছিল। মিলি মার্ডার হয়নি, ও সুইসাইড করেছিল। সুইসাইড নয় অমিতবাবু, মার্ডার। মার্ডার। অসম্ভব! আমি মানি না যে আপনাদের কাছে কোনো প্রমাণ থাকতে পারে। কোনো প্রমাণ থাকতে পারে না, কারণ আমি নিজের হাতে সব কিছু। সত্যিটা এবার বলেই ফেলুন অমিতবাবু। না, খাবো না,
খাবো না। ওরে বাবা রে, আমি খাবো ঠিক না। আছে, আচ্ছা, আমি কি তোর সঙ্গে এরকম দৌড়তে পারি? হ্যাঁ, আর এই খাবার নিয়ে আমি তোর পেছন পেছন ঘুরবো? খা খা বলছি, খা, হা কর। না আমি ওই দুধ খাবো না, রোজ রোজ ওই দুধ খেতে আমার ভালো লাগে না। এই ভাল লাগে না কি রে? উফ, ছেলেকে নিয়ে আমি যে কি যে করে দিই। হ্যাঁ, এই শোন, দুধ না খেলে না শক্তি হবে না, বুঝেছো গায়ে? এই তুমি না বড় হয়ে বাবার মতো সেপাই হতে চাও? হ্যাঁ, হ্যাঁ চাই তো, 100 বার চাই। তাহলে তাহলে তো দুধ তোমাকে খেতেই হবে। নাও, হা করো, হা করো, খাও বলছি, খাও খাও খাও। মা, কি হয়েছে নাকি? এমন সারের মতো করে চিৎকার করছিস কেন তুই? মাই আবার কি কথা ছিরি? আরে বাবা, খাওয়া নিয়ে রোজ যা হয় তাই হয়েছে। রোজ রোজ একই জিনিস করতে দেন কেন মা? এইটুকু বাচ্চাকে একটু সামলাতে পারেন না? এই রোনেই, চুপচাপ ঠাম্মির কাছে একদম খেয়ে নাও, হ্যাঁ? আর অমন সারের মতো করে না একদম ডাকবে না বলে দিলাম। কি কথা ছিরি? ধুস, এই হচ্ছে এক জ্বালা। প্রত্যেক দিন সকালে ছেলের খাওয়া নিয়ে এক নাটক চলে। ভাল লাগে না আর, মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। হ্যাঁ বলো। কি ব্যাপার, সব ঠিক আছে তো? বাড়ির সব ভালো তো? হ্যাঁ সবাই ভালো, শুধু আমার মনটাই ভালো নেই। তুমি এবার এসে আমাকে আর বাবুকে তোমার ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সে কি, হঠাৎ এরকম কথা বলছো? তোমার বাবা মায়ের সঙ্গে থাকাটা না দিনকে দিন জাস্ট অসহ্য হয়ে যাচ্ছে, বুঝেছো? কেন, বাবা মা আবার কি করলো? প্রত্যেকটা দিন সকালে ছেলের খাওয়া নিয়ে তোমার মা যা নাটক করে না, জাস্ট ভাবা যায় না, বুঝেছো? ভাবা যায় না। তুমি তো আর এখানে থাকো না, কি করে বুঝবে? সব দিকটা আমাকেই সামলাতে হয়। সে দেখা যাবে কোন। শোনো, আমি এখন ডিউটিতে বেরোচ্ছি, তাই বেশি কথা বলা সম্ভব হবে না। ডিউটি অফ হলে আমি তোমাকে ফোন করব। হ্যাঁ সেই, তোমার বাবা মায়ের নামে কিছু বললে তো তোমার আবার ডিউটির কথা মনে পড়ে যায়। ঠিক আছে। আর শোনো, তুমি এখন থেকে রান্নাঘরটা একটু সামলাও, মায়েরও তো বয়স হয়েছে নাকি। আচ্ছা, রাখছি। রঞ্জিত, হ্যাঁ ওই দেখ, ওটা অমিতের বউ না? কোথায় রে? কানা নাকি রে তুই? ওই দেখ। হ্যাঁ তাই তো, অমিতের বউ মিলেই তো ওটা। ওর সাথে ওটা কি রে? চিনি না। হতে পারে অমিতের শালা, দিদির বাড়িতে এসছে, ভাই বোনে বেরিয়েছে কোথাও। হতে পারে। বৌদি যেভাবে ছেলেটার হাতটা ধরেছিল না, তা দেখে ঠিক আমার হজম হচ্ছে না রে। এই ফালতু সন্দেহ করিস না তো, অমিতের বউ ওরকম না। হ্যাঁ, তুই সব জানিস বল। এই দেরি হচ্ছে, বাইকে ওঠ, যেখানে যাচ্ছিলাম সেখানে চল। বেশি দেরি হয়ে গেলে অর্ডারটা কিন্তু মিস হয়ে যাবে। বৌমা, তুমি কি আবার কোথাও বেরোচ্ছ? দেখতেই তো পাচ্ছেন, আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, অনেকেই আসবে, সেখানেই যাচ্ছি। হঠাৎ? মানে? মানে আবার কি? দুপুরে খাওয়ার সময় তো কিছু জানালে না, তাই জিজ্ঞেস করছিলাম। তখনও ঠিক হয়নি, এইমাত্র জানালো, তাই রেডি হচ্ছি। না, বলছিলাম যে এই বাবুর শরীরটা তো কদিন ধরে ঠিক যাচ্ছে না, তো তোমার কি আজকে না বেরোলেই চলছিল না? আচ্ছা বাবুর জ্বর হয়েছে, তাতে আমি বাড়িতে বসে থেকে কি করব বলুন? আপনি আছেন, বাবা আছে, আর ডাক্তার তো দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাবে। আর জন্মদিন তো আর বারবার আসে না, তাই না? দেখুন মা, কয়েকটা ঘন্টার তো ব্যাপার, এইটুকু সময় একটু সামনে নিতে পারবেন না? আমি আসছি। আরে শোনো বৌমা, বৌমা আচ্ছা, তুমি যে এইভাবে আসো, তোমার স্বামী যদি কখনো জানতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে ভেবেছো? কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না তো শেখর। আমার স্বামী আমাদের থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আছে, ওর পক্ষে আমাদের ব্যাপারটা জানা একেবারে অসম্ভব। কিন্তু যদি কখনো জেনে যায় তোমার স্বামী
আমাকে তো একেবারে কচু কাটা করে ফেলবে। আর্মির লোক বলে কথা, আমি কিন্তু ওর সঙ্গে পেরে উঠবো না মিলি। ভয় পেলে না তোমাকে আরও কিউট লাগে। তোমার কোনো চিন্তা নেই, আমি যতক্ষণ আছি কিচ্ছু হবে না। বলছো? একদম মশাই, আমি আমার স্বামীকে চিনি, ওকে আমি যা বলবো ও তাই বিশ্বাস করবে। সুতরাং এই ভয় ব্যাপারটাকে না নিজের মধ্যে থেকে একদম ঝেড়ে ফেলো। অমিত সেনের স্ত্রী মিলি সেন স্বভাবে খুব রঙিন। স্বামী যেহেতু দূরে কাজ করতেন, তিনি তার সময় কাটাতেন বিভিন্ন বয়ফ্রেন্ডদের সঙ্গে। হ্যাঁ, অনেক বয়ফ্রেন্ড ছিল তার, একজন নয়। সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকের সঙ্গে আলাপ হয়। তো মিলির দিন কিভাবে কাটতো? তাদের সঙ্গে ঘুরে বেড়াতো, সময় কাটাতো, তাদের থেকে গিফট নিত, এইভাবেই কাটছিল তার জীবন। অথচ অমিত এবং তার বাবা মার কিন্তু মিলির চরিত্রের এই দিক সম্পর্কে একেবারে কোনো ধারণাই ছিল না। অমিত তার ডিউটির ফাঁকে ফাঁকে বাবা মাকে ফোন করতো, তাদের খবর নিত। সে নিশ্চিন্তে ছিল যে মিলি খুব সুন্দর দেখাশুনো করছে তাদের। কিন্তু আসলে চিত্রটা ছিল একেবারে বিপরীত। রঞ্জিত, চা এসে গেছে, চা নাও। চা খাও। রঞ্জিত, বাড়ির বাকি সব খবর ভালো তো? হ্যাঁ কাকু, বাড়ির সব খবর ভালো। শুধু ওই মায়ের বাতের ব্যথাটা জানোই তো সব। তা হ্যাঁ রে, বলেছিলি যে মাকে বড় ডাক্তার দেখাতে নিয়ে যাবি, গেছিলে? নিয়ে গেছিলাম কাকিমা, কিন্তু ডাক্তারবাবু বললেন এই রোগের নাকি কোনো ওষুধ হয় না। ও, তাহলে এক কাজ কর না, একটু হোমিওপ্যাথি কর না, হোমিওপ্যাথি তো ভালো। আমার জানা একজন ডাক্তার আছে, কলকাতায় থাকে। তুমি কি তোমার মাকে নিয়ে যেতে পারবে? দেখি মাকে একবার জিজ্ঞেস করে। তুমি বরং এক কাজ করো বৌদি, ওই ডাক্তারের নাম্বারটা না আমাকে দিয়ে রাখো। আচ্ছা তাহলে কাকু, আজকে তাহলে উঠি। আর হ্যাঁ, আমার ছেলের অন্নপ্রাশনের দিন কিন্তু তোমাদের সবার আশা চাই। আর অমিত তো ওই সময় চলে আসছে এখানে, সুতরাং দিনটা কোনোভাবে যেন মিস না হয়। আমাদের বুড়ো বুড়িকে তুই বাতিলের তালিকায় রাখ। অমিত বৌমা আছে, ওরা যাবে। এসব বললে কিন্তু শুনছি না কাকু। অন্নপ্রাশনের দিন আমার ছেলেকে আশীর্বাদ করতে তোমাদের সবাইকে আসতেই হবে, এই বলে দিয়ে গেলাম কিন্তু। আসি কাকু, আসি কাকিমা। সাবধানে যাবি। আচ্ছা বৌদি, এর মধ্যে কি তোমার ভাই এসেছিল? আমার ভাই? না, কেন? না, এই সপ্তাহখানেক আগে তোমাকে একজনের সঙ্গে রাস্তায় দেখলাম, তাই ভাবলাম তোমার ভাই এসেছে নাকি। আসলে প্রণব ছিল সেদিনকে আমার সাথে, ওই আমাকে ডেকে দেখালো এটা। আমাকে দেখেছিলে? না মানে ঠিক দেখেছিলে তো? হ্যাঁ, কিন্তু ওই যে বললাম প্রণব দেখেছে সবার আগে, ওই আমাকে দেখালো। তো তোমার মনে পড়ছে না? না আমার না ঠিক মনে পড়ছে না। আচ্ছা, হতে পারে হয়তো আমাদের দেখার ভুল ছিল। যাই হোক, অন্নপ্রাশনের দিনটা কিন্তু ভুলো না। হ্যাঁ, যাবো আমরা। আচ্ছা, আজকে তাহলে আসি। কাকিমা আসছি, কাকু আসছি। বৌমা, বলছি যে রঞ্জিত যে কথাটা বলে গেল, সেটা কি সত্যি? কোন কথা মা? আরে ওই যে কদিন আগে তোমার রাস্তায় ঘুরে বেড়ানোর ব্যাপারটা। ও, রঞ্জিতদা মনে হয় আমার মতো অন্য কাউকে দেখে থাকবে। কেন, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? না, তা নয়। আমার তো তাই মনে হচ্ছে মা। সেই জন্যই তো রঞ্জিতদা চলে যেতেই আপনি আমার কাছে জবাব চাইতে চলে এসেছেন। না বৌমা, সেটা একেবারেই নয়। আসলে আমরা তো কলকাতার মতো বড় শহরে থাকি না, তাই এখানে এইসব কথা হাওয়ার থেকে বেশি ছড়ায়, বুঝেছো তো? আর অমিতের কানে এই কথাগুলো গেলে কি কেলেঙ্কারি হবে বুঝতে পারছো? আপনি চিন্তা করবেন না মা,
আপনার ছেলের কানে এই কথাগুলো যাবে না। আর তাছাড়া আমার ওপর ভরসা রাখুন আপনি, আমি সেরকম মেয়ে নই। আসছি। কি ব্যাপার আজ এত লেট? বোঝোই তো, বাড়ির সবটা সামলে তারপরে আমাকে আসতে হয়। সারাক্ষণ বাড়ির ওই চিকচিক আর চিকচিক, একটু শান্তি নেই জানো তো। তা তোমরা তো একটু আলাদা থাকতে পারো নাকি? বাবা, তাহলেই হয়েছে। এসব আমার স্বামীকে বললে না, তার সঙ্গে আমার একেবারে দক্ষযজ্ঞ বেঁধে যাবে। ওনার তো আবার মাতৃভক্তি একেবারে হিমালয় পর্বতের চূড়ার মতো। মা বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। কিন্তু সে তো এখন অনেক দূর, কাশ্মীরে। তাহলে কি, আমি আছি না। এই বাড়ি, মা বাবা, এগুলো তো সব আমাকেই দেখতে হবে। আমার নিজের যেন শখ আহ্লাদ বলতে আর কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, ছাড়ো তো ওসব কথা। পাক্কা 2 দিন পর তোমার সঙ্গে আজকে দেখা হয়েছে, আমরা কি আজ একটু অন্য কোথাও যেতে পারি? না গো, আমার শাশুড়ি না সন্দেহ করছে মনে হয়। মানে হঠাৎ এরকম কেন ভাবছেন উনি? তার জন্য তো দায়ী আমার স্বামীর ওই 2 বন্ধু, প্রণব আর রঞ্জিত। মা, আমার মনে হয় রঞ্জিতরা ভুল দেখেছে। তুমি শুধু শুধু এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছো। মিলি সেরকম মেয়েই নয়। হবে হয়তো, তুই যখন বলছিস। আরে আমি বোধহয় একটু বেশি এইসব নিয়ে টেনশন করছি। আসলে কি বলতো, বাবুটা বড় হচ্ছে তো, তাই একটু চিন্তা হয় আর কি। আর তাছাড়া বৌমাও তো এখন সবসময় বাড়ি থাকে না, এই বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে। ও কি বাড়ির কোনো কাজই করে না? না রে বাবা। সে কি, তাহলে বাড়ির কাজ, রান্না বান্না, বাবুকে দেখা সব আমিই করি। আর বৌমা যতটুকু সময় বাড়িতে থাকে, ও তো সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকে। ও এখন কোথায়? আর কোথায়, ওই যে বললো কোন বান্ধবীর সঙ্গে না কেনাকাটা করতে যাবে, সেখানেই গেছে বোধহয়। দেখ বাবা, আমি না আর এখন কিছু জিজ্ঞেস করি না রে। তার মানে এখনো বাড়িতে নেই? তোমাকে বলে যায়নি কোথায় গেছে? আরে না না, আমাকে বলে যায়নি। আরে বাবা, তোকে তো আমি বললাম যে কোন বান্ধবীর সঙ্গে কেনাকাটা করতে যাবে বললো। কি কেনাকাটা? সামনের সপ্তাহে তো আমি আসছি, তখন না হয় আমার সাথেই যেত। সে আর আমি কি বলবো বল, তুই বাড়ি এলে তোর বউকে একটু বুঝিয়ে বলিস, বুঝেছিস? আরে এই তো পাড়া, দেখতে তো পাচ্ছিস কোন সময় কি কথা ওঠে কে জানে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি গিয়ে কথা বলছি। শোনো, কয়েকটা দিন না আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আগামী সপ্তাহে আমার স্বামী বাড়িতে আসছে, এই কদিন আর দেখা করা চলবে না। কিন্তু আমাদের তো ফোনেতে কথা হতেই পারে নাকি? হ্যাঁ, সে হতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই। তারপর ও চলে গেলে আবার আমরা আগের মতো দেখা করবো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। রঞ্জিত, তোর ছেলের অন্নপ্রাশনটা কিন্তু হ্যাবক ছিল ভাই। অনেক দিন পরে স্কুলের সব বন্ধুদের মিলে ব্যাপক একটা আনন্দ করা গেছে। কি বলিস প্রণব? হ্যাঁ, সেটা তুই একদম ঠিকই বলেছিস। তবে কি জানিস তো ভাই, এই ব্যস্ততার জীবনে সবাই এর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, কারোর সাথে কোনো যোগাযোগও নেই। তবে হ্যাঁ, সেদিন সত্যি কিন্তু খুব আনন্দ হলো। আর অমিত তো অনেক দিন পর বাড়ি ফিরলো, কি বলিস? এবার তো প্রায় 1 বছর পর এলাম। তারপর তোদের সব খবরাখবর ঠিক তো? সে খবরাখবর একদম ঠিকঠাকই। তবে ভাই, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল না। দেখ, কিছু মনে করিস না, আমার সাদা মনে কোনো কাদা নাই। আরে কি বলবি সেটা বল না, ও তো ফুটেজ খাচ্ছিস কেন? কথাটা তোর বউকে নিয়ে। মিলিকে নিয়ে কি হয়েছে? দেখ অমিত, আমার মনে হচ্ছে বৌদির সাথে বাইরের কারো কোনো একটা চক্কর চলছে। কি বলছিস কি তোরা? হ্যাঁ, আমি জানি এইভাবে কথা বলাটা উচিত হয়নি। আমি প্রণবকেও বারণ করেছিলাম,
কিন্তু পরে মনে হলো হাজার হলো আমরা ছোটোবেলার বন্ধু, তো তোর কোনো ক্ষতি হোক সেটা আমরা সজ্ঞানে কী করে হতে দিই বল। তাই তোকে কথাটা জানালাম। এই তো কদিন আগে দেখলাম একজনের সাথে ঘুরছে, আবার কালকে দেখি অন্য কারোর সাথে। দ্বিতীয় দিন কোথায় দেখেছিলিস? এই তো কালকে দেখলাম পার্কে বসে ফষ্টি নষ্টি করছিল। আবার কি জন্য দিচ্ছে? গিফট দিচ্ছে, গিফট। শোন ভাই, বাড়ি গিয়ে আবার বৌদির উপর চড়া হোস না কিন্তু। ব্যাপারটা রেগে নয়, ঠান্ডা মাথায় সমাধান করতে হবে। হ্যাঁ ঠিক। অমিত, নিজের ছেলের কথাটা ভাবিস। হাজার হলো ওর তো কোনো দোষ নেই, ও তো অনেক ছোট। কাজেই যেটা করবি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করিস। চিন্তা করিস না, আমি ফোর্সের লোক, যা করব আগু পিছু ভাবনা চিন্তা করেই করব। আজ আসি রে। আর হ্যাঁ, যা করব ওদের জানাবো। হ্যালো, কি খবর আমার সুন্দরীর? অনেকদিন তোমাকে দেখতে না পেয়ে হাঁপিয়ে উঠেছি গো। একবার কি আমাদের দেখা হতে পারে না? তোমাকে তো আগেই বলেছিলাম, এখন আমার স্বামী বাড়ি আছে, এখন দেখা করা অসম্ভব। আধ ঘন্টার জন্য সময় হবে না ডার্লিং? দেখো না। তুমি না নিজেও মরবে আর আমাকেও মারবে শিখর। আরে বাবা, আমি বলেছি তো ও চলে যাক, তারপর আবার আমরা আগের মতো বিন্দাস দেখা করব। এতটা অধৈর্য হয়ে পড়ো না, আমি ঠিক তোমার সাথে যোগাযোগ করব। ততদিন অবধি একটু সবর করো। আরে অমিত, চা খাবি? দে একটা। এনে ধর। কি ব্যাপার রে, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কীরকম সিদ্ধান্ত? আমি মিলি আর বাবুকে নিয়ে কাশ্মীর চলে যাব। ওখানে ওরা আমার সাথেই থাকবে, আর আর ওখানে থাকলে মিলির ওই ব্যাপারটাও আর থাকবে না, সব ঠিক হয়ে যাবে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। দেখ, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছিস। আমি অফিসে কথাও বলে নিয়েছি, পরশু দিনই আমরা বেরোবো। যেমন ভাবনা তেমনি কাজ। অমিত, মিলি এবং তাদের পুত্রকে নিয়ে চলে যান কাশ্মীরে তার কর্মস্থলে। সেখানে তাদের কোয়ার্টারে তারা শিফট করে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন লোকজন। মিলির প্রথম দিকে খুব ভালোই লাগছিল, কিন্তু খুব শিগগির শুরু হলো মিলির মধ্যে এক অদ্ভুত অস্বস্তি। একটা দমবন্ধকর জীবন যেন, এমনই তার মনে হতে লাগলো। এই গতানুগতিক নিয়মের মধ্যে আবদ্ধ জীবন মিলি কিছুতেই মেনে নিতে পারল না। সে তার ফেলে আসা জীবন, তার বয়ফ্রেন্ড, এদের একটু বেশি মিস করতে শুরু করলো। তার সেই হাঁপিয়ে ওঠার প্রভাব কিন্তু পড়তে শুরু করলো ধীরে ধীরে তার এবং অমিতের দাম্পত্যের উপর। বাবু কি ঘুমিয়ে পড়েছে? কি ব্যাপার মিলি, কয়েকদিন ধরেই দেখছি তুমি বড্ড বেশি চুপচাপ। কিছু হয়েছে নাকি? শরীর খারাপ নাকি এখানে কেউ কিছু বলেছে? আমি ঠিক আছি, তুমি খেয়ে নাও। আমার কিন্তু মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আচ্ছা, এখানে এসে কি তুমি খুশি হওনি? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? দেখো, তুমি কিন্তু আমাকে সব কথা খুলে বলতে পারো। কি বলবো? কি শুনতে চাও তুমি? তুমি আমার কথা, আমার ইচ্ছে অনিচ্ছের কথা ভেবেছো কখনো? এটা কি বলছো তুমি? আমি তোমার কথা ভাবিনি। না, তুমি শুধু তোমার কথা, তোমার বাবা মার কথা, ছেলের কথাই ভেবেছো। আচ্ছা, আমি কি বাড়ির বউ না আয়া? আমার নিজস্ব কোনো ইচ্ছে, শখ, আহ্লাদ থাকতে নেই? তুমি আমাকে জিজ্ঞেস না করে এখানে এরকম একটা পাণ্ডব বর্জিত জায়গায় নিয়ে এলে। সারাটা দিন আমার এখানে কিভাবে কাটে সেটা তুমি জানো? আমি এখানে আর একদণ্ডও থাকবো না, আমি ফিরে যাব।
তুমি আমাদের ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এখন এখন আমি ছুটি পাবো কি করে? সেটা তো আমার জানার দরকার নেই। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, ব্যাস। খাবো না। খেয়ে নেবে তো। শোনো, আগামীকাল তোমাদের ফেরার ব্যবস্থা করে দিয়েছি। তোমাদের জামা কাপড় সব গুছিয়ে নাও। কিন্তু আমি যেতে পারবো না। আমার এক কলিগ তার পরিবারের সাথে যাবে, তুমি তাদের সাথেই চলে যেও। ঠিক আছে, আমি যেতে পারবো। মা, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ সোনা, কাল আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। কিন্তু এখানে তো খুব মজা হচ্ছিল। বাড়িতে গিয়ে আরো অনেক মজা হবে। কেন কেন? নাও তোমার পান। আচ্ছা, কি ব্যাপার বলো তো অমিতের মা? কিসের কি ব্যাপার? এই যে বৌমা দাদুভাইকে নিয়ে অমিতের ওখানে গেল, কিন্তু 7 তারিখে আবার ফিরে এলো। আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমার মাথায় সব ঢুকেছে। দেখছো না এখানে কত বান্ধবী জুটিয়েছে, সেই বান্ধবীরাই তোর মাথাটা খাচ্ছে। তাই বরের ঘর আর পছন্দ হচ্ছে না। বান্ধবী? কারা? আরে কারা, সে কি চাই আমি জানি কারা? শুনতে পাচ্ছ না, রোজই বলছে এই বান্ধবীর বাড়ি যাচ্ছি, এই বান্ধবীর আজকে জন্মদিন। সেই বান্ধবী যে কারা সে চাই আমিও বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে আমার ছেলের সংসারটা ভাঙনের মুখে, সেটা ওই বান্ধবীদের জন্যই। অমিতের সংসার ভাঙনের মুখে? কি বলছো কি তুমি? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। দেখো না, এইবার এই বৌমা একটা কাণ্ড ঘটাবে, আমার মন বলছে। শুনেছিস কাণ্ড? আবার কোন কাণ্ডের কথা বলছিস? এখন তো একটাই কাণ্ড চলছে, অমিতের বউ। শুনিসনি? তুই শোনার কথা বলছিস, আর আমি তো দেখছি। কি দেখেছিস? আর ওই সেদিনকে রাস্তায় যে ছেলেটার সঙ্গে দেখলাম না, গতকাল আবার দেখলাম, জানিস? আবার? কি বলছিস রে তুই? সত্যি অমিতের জীবনটা পুরো ছাড়কার হয়ে গেল রে ভাই। আমি তো এখনো বুঝতে পারছি না অমিত তোর বউ আর ছেলেকে এখানে আবার পাঠাতে গেল কেন। আমিও সত্যি কিছু বুঝতে পারছি না রে। তবে যেটা বুঝতে পারছি, যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না ভাই। দিনের পর দিন এই ঘটনা শুনতে শুনতে তাপসও খুব মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে এবং তাপস তখন ওখান থেকে চলে আসে ছুটি নিয়ে। বাবা, বাবা তুই এত রাগারাগি করিস না বাবা, তোর তো শরীর খারাপ করবে। আরে কি বলছো কি তুমি মা? আমি আমি অফিস থেকে ছুটি নিয়ে এলাম এই ঘটনার কথা শুনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুই একটু শান্ত হ বাবা। তুমি তুমি হঠাৎ এখানে? কেন? আমার বাড়িতে আমি আসতে পারি না? সে পারো, কিন্তু তুমি তো জানাওনি যে তুমি আসবে। সেই জানিয়ে এলে তাহলে তুমি তোমার এই ফষ্টি নষ্টিগুলো কয়েকদিনের জন্য বন্ধ রাখতে পারতে, তাই না? কী সব বলছো তুমি? তুমি আমাকে অকারণেই সন্দেহ করছো। মোটেই না, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এরপর কি বলবে তুমি? দেখো, তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে সব বুঝে বলছি। এত কিছুর পরও বলবে যে তুমি ঠিক আর আমি ভুল? হ্যাঁ, তোমাকে না আমি বুঝতে পারছি না মিলি। তোমার এইসব কীর্তিকলাপ পাড়ায় আমাদের মান সম্মান সব ডোবাচ্ছে। আমি জানি না যে তোমাকে নিয়ে ঠিক কি করা উচিত। আমার মনে হয় এর সমস্যার সমাধান এভাবে সম্ভব নয়। অমিত, তুই ব্যয় মাসের সাথে কথা বল, সবার বসা উচিত। আর এটা তো শুধু
তোমাদের সমস্যা নয়, এই ঘটনায় আমাদের পারিবারিক সম্মান জড়িত, তাই দুটো পরিবারেরই বসা উচিত। হ্যাঁ, আমারও তাই মত। বাবা, তুই এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে কালই তো শ্বশুর বাড়ি যা, ওনাদেরকে গিয়ে সব কথা খুলে বল। ওনাদের তো সব কিছু জানা উচিত, ওনাদের মেয়ে তার শ্বশুর বাড়ির মান সম্মান কোথায় নামিয়ে এনেছে। তার বাপের বাড়িতে যায় এবং বাপের বাড়িতে বোঝায়, কিন্তু মিটমাট হলেও সেটা খুব একটা ফলপ্রসূ হলো না। সেই মেয়ে তখন তার মতোই সে জীবন লিড করতে থাকে। তোমার পছন্দ হয়েছে? খুব, গন্ধটা না জাস্ট মারাত্মক ভালো। তোমার জন্য কলকাতা থেকে এনেছি। কাল দোকানের মাল আনতে মার্কেটে গিয়েছিলাম, তখন পছন্দ করে এই উপহারটা তোমার জন্য এনেছি। আচ্ছা, তুমি বললে তোমার স্বামী আমাদের ব্যাপারে সবটা জেনে গেছে, তোমার বাপের বাড়িরও সবাই জানে, তাহলে তাহলে কি? আরে বাবা, একটাই তো জীবন। আমার স্পষ্ট কথা, আমার জীবন আমি আমার মতো করে কাটাবো। অত শ্বশুর শাশুড়ি স্বামী নাক গালানো আমার একদম পছন্দ না। আমি একদম সাফ সাফ বলে দিয়েছি। স্পষ্ট করে সব বলে দিলে? একদম। আরে বাবা, একটাই তো জীবন আর একটাই চান্স, সেটা যদি আমি আমার মতো করে না কাটাই তাহলে উপরে গিয়ে ভগবানের কাছে কি জবাবদিহি করব? সুতরাং নো চাপ, একদম বিন্দাস থাকো, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। সেদিনের ঘটনার পরেও শোধরালো না, বারবার আমার কাছে সবার কাছে ক্ষমা চাইল, আর আজ এখানে ওই ছেলেটার সাথে ছি 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 ছি। বাপের বাড়িতে অমিতের সঙ্গে মিটমাট হয়ে গেলেও মিলি কিন্তু তার স্বভাব কিছুতেই পাল্টাতে পারে না। থেকে থেকেই সে বাহানা খোঁজে বাইরে যাওয়ার। তাকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুষদের সঙ্গে। অমিত কিন্তু প্রথম দিকে ধৈর্য ধরেছিল, ও অপেক্ষা করছিল মিলির স্বভাব যেন একটু হলেও পরিবর্তিত হয়, কিন্তু তা হলো না। এবং একদিন অমিতের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙল। সারাটা দিন কোথায় ছিলে তুমি? একটু কাজ পড়ে গেছিল, তাই সেটা সারতে গেছিলাম। কি এমন কাজ যেটা সারতে তোমার এত রাত হয়ে গেল? আমাকে কি তোমাকে সবকিছু বলে করতে হবে নাকি? তুমি আমার বউ, এটা তুমি ভুলে যাও কি করে? বউ বলে তো কি মাথা কিনে নিয়েছো নাকি তুমি আমার? আজকাল তোমার বড্ড বার বেড়েছে, তাই না? সেদিনকে বাপের বাড়িতে গিয়ে যে কথাগুলো বলে এলে সেগুলো সব ভুলে গেছো নাকি? এই শোনো, আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? সবই শুনেছি, কিন্তু তোমার সব কথার উত্তর দেওয়া আমার কাছে প্রয়োজনীয় বলে মনে হয় না। আর হ্যাঁ, আমার একটা কথা আজকে স্পষ্টভাবে শুনে নাও, এটা আমার জীবন, আমার জীবনে শুধুমাত্র আমারই অধিকার থাকবে। আমি আমার মতো করে চলবো, তুমি বা তোমার বাবা মা আমার কোনো ব্যাপারে নাক গলাবে না, বুঝেছো? বেশি বাড়াবাড়ি করো না। তুমি কি ভেবেছো আমাকে চর মেরে দাবিয়ে রাখবে? সেটা হবে না। আমার জীবন আমি আমার ইচ্ছে মতো চলবো, আমার যা ইচ্ছে হয় করব, যার সাথে ইচ্ছে মিশবো, আর যেখানে ইচ্ছে ঘুরতে যাব। হো, আরেকটা কথা বলি, আমি না আজকে ঘুরতে গেছিলাম। তোমার যা ইচ্ছে তুমি করো। মুরদ নেই, আবার নিজেকে স্বামী বলে দাবি করে। নিজে দোষ করবে আবার রোয়াব দেখাবে, দেখাচ্ছি মজা। বিশ্বাস করুন স্যার, আমি ওকে মারতে চাইনি। বউ হয়তো খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ওর এই ব্যভিচার আমি আর নিতে পারছিলাম না। আর আর সেদিন ওর এইসব কথাগুলোতে আমার আমার বুকের ভিতরটা একেবারে জ্বলে গেল, মাথায় রক্ত উঠে গেল দুম করে।
আজ এই কালসাপকে পিটিয়ে মেরে শেষই করে দেবো। বাঁশের লাঠি দিয়ে প্রচণ্ডভাবে মারে এবং তার মানে মা এবং বাবা এই কাজে সহায়তা করে এবং মেরে ফেলে দেওয়ার পরে দেখে যে সে মরে গেছে। তখন সে একটা গাছ থেকে তখন মানে পাশে একটা জায়গার থেকে তাকে মানে আত্মহত্যা করেছে এরকম করার জন্য গলায় একটা ফাঁস লাগিয়ে দেয়, প্রচার করে সকালবেলায় যে এরকম আমার বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ তদন্ত করে পরবর্তী সময় জানতে পারে না, সে আত্মহত্যা করেনি, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে 302-এর ধারায় মামলা রুজু হয়েছে। সবই তো শুনলেন সোমনাথবাবু। এখন আইন মোতাবেক যা যা করার তাই করুন। ওকে স্যার। আর মার্ডার ওয়েপনটা মনে হয় আপনি ওনার বাড়িতেই পেয়ে যাবেন। আপনি অমিতবাবুকে নিয়ে ওনার বাড়িতে যান, ওটা উদ্ধার করুন আর ফিঙ্গারপ্রিন্টের জন্য পাঠিয়ে দিন। আর হ্যাঁ, ওনার বাবা আর মাকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। বাবা মাকে কেন স্যার? কী করে ছাড়ি বলুন তো? ওনারাও তো দোষী। আপনার স্ত্রী না হয় ঠিক কাজ করেননি, কিন্তু কোনো অবস্থাতেই আইনটা নিজের হাতে তুলে নিয়ে আপনিও ঠিক করেননি। দেখুন মহামান্য আদালত আপনাদের জন্য কী শাস্তির বিধান দেন। চলুন সোমনাথবাবু। খুশি বা আনন্দ এটা একটা মানসিক স্থিতি। অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সংসারের সুস্থ স্বাভাবিক সম্পর্কে আমরা সেটা যদি খুঁজে না পাই, তখন বাইরে অন্যান্য বাইরের সম্পর্কে সেটা খোঁজার চেষ্টা করি। মিলি কিন্তু এইভাবেই, অর্থাৎ বাইরের সম্পর্কে তার খুশি বা আনন্দ খুঁজে নিত। এটাই তার স্বভাব, এটাই তার অভ্যেস। তার ফল কি হলো? এটাই যে সে তার পরিবারের সর্বনাশ তো ডেকে আনলই, এবং উপহার স্বরূপ সে কি পেল? মৃত্যুর শীতল চাদর। তার স্বামী গরাদের পেছনে, তার ছোট্ট পুত্র, তার জীবন, তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার। মিলি যদি তার বৈবাহিক সম্পর্কে সন্তুষ্ট না থেকে থাকতো, তাহলে সে অনেক কিছু করতে পারত। সে তার স্বামীর সঙ্গে কথা বলতে পারত, আইনি সাহায্যে সম্পর্কটা থেকে সে বেরিয়ে আসতে পারত। কিন্তু যে পদ্ধতি বা যে পথ মিলি বেছে নিয়েছিল, তাতে শুধু সে নিজের সর্বনাশ ডেকে আনেনি, তার পরিবারকেও সে তছনছ করে দিয়েছিল। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।